স্নিগ্ধ বিষ পর্ব সংখ্যা ৫৯ লিখেছেন সানজিদ আক্তার মুন্নি, কণ্ঠে জান্নাতুল ফেরদাউস মনি। ঘড়ির কাঁটা সকাল ৭টা ছুঁই ছুঁই, অথচ শিকদার বাড়ির বিশাল চার দেওয়ালের ভেতরে দিনের আলোর কোনো অস্তিত্ব নেই। চারদিকে ঘিরে এক গুমট নিস্তবতা আর শোকের জমাট অন্ধকার। দাদা জানার নেই, এই রূঢ় সত্যটা এখন এই বাড়ির ইট পাথরে ধাক্কা খেয়ে ফিরে আসছে। মাত্রই তাকে গোরস্থানে কবরে শায়িত করে ফিরে বাড়িতে শোকাহত মানুষগুলো। পুরো বাড়িটাই এখন এক জীবন্ত গোরস্থানে পরিণত হয়েছে, যেখানে চারপাশের বাতাস ভাসছে স্বজনে চাপা কান্না গোঙানি, আর উঠোনের এক পাশে চলছে মৃত মানুষের আত্মার শান্তির জন্য সিন্নি বিতরণের এক যান্ত্রিক ব্যস্ততা। কিন্তু এই সমস্ত কোলাহলার আহাজারি আর শোকের আবাহে অনেক দূরে অন্দরমহলের এক কোণে, অন্ধকার আচ্ছন্ন কোণে জানালার পাশে ঠান্ডা মেঝেতে পা ছড়িয়ে নিষ্পাপ পাথরের ন্যায় বসে আছে তৌসির। তার রক্তবর্ণ শূন্য দৃষ্টি জানালার বাইরে ফাঁকা আকাশের দিকে স্থির, অথচ বুকের ভেতরটা তীব্র অনুশোচন আর ভয়ঙ্কর এক পাপবোধে দাউ দাউ করে আগুনে জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে। প্রতিটা শ্বাস নিতে গিয়ে তার মনে হচ্ছে কেউ তার গলা চেপে ধরেছে। বাইরে মানুষটা যখন দাদাজানের আত্মার মাগফিরাত কামনায় মশগুল, তৌসির তখন নিঃশব্দে নিজের কৃতকর্মের বিভীষিকা হিসাব মেলাচ্ছে। সে খুব করেই জানে এই মৃত্যু কোনো স্বাভাবিক বয়সের ভারে আশা নয়, এটি একটি নিখুঁত সুপরিকল্পিত নির্মম হত্যাকাণ্ড। তার সবচেয়ে ভয়ঙ্কর আর দমবন্ধকর সত্যি, এই হত্যাকাণ্ড সরাসরি অংশীদার খোদ তৌসির এবং স্বয়ং বিবিজান। তার নিজের হাতের তালুতে এখনও সেই দাদাজানের ছটফটানি কম্পন অনুভব করতে পারছে। গতকাল রাতে সেই পৈশাচিক দৃশ্য তৌসিরের চোখের পর্দা বারবার রক্তজলের মতোই ফিরে এসে তাকে উন্মাদ করে দিচ্ছে। গতকাল রাতে বিবিজানের ডাকে ওনার ঘরে পা রাখতেই তৌসিরের শরীরের সমস্ত রক্ত বরফ হয়ে গিয়েছিল। বিছানায় দাদাজানের হাত পা সমস্ত মোটা দড়ি দিয়ে শক্ত করে বাঁধা। তার চোখে মুখে এক অসহায়ত্ব আতঙ্ক। বিবিজানের নির্লিপ্ত একদম ঠান্ডা ভাবলেশীন মাথায় তাকে নির্দেশ দেয় দাদাজানের পা দুটো আলাদা করতে, শরীরের সমস্ত শক্তি দিয়ে চেপে ধরতে। নিজের হাতের তালুতে চেপে নেন বালিশ, চেপে শ্বাসরুদ্ধ করে স্পষ্ট। দাদাজান বিবিজানের এই কুলসিত পাপের সাম্রাজ্য আর সহ্য করতে পারছিল না, চাইছিল সবকিছু ছুঁড়ে বহুদূর অচেনা কোথাও চলে যেতে। তৌসির প্রথমেই শিউরে উঠেছিল, দুকদম পিছিয়ে গিয়ে মুক্তি চেয়েছিল এই মহাপাপ থেকে, কিন্তু বিবিজানের চোখে তখন শয়তানের হাসি। তিনি যখন তৌসিরের দুর্বল জায়গায় আঘাত করল, নাজার ইয়াদ ও ওয়াসেসের ক্ষতি নিখুঁত হুমকি ছুড়ে দিল, তখন তৌসিরের সামনে আর কোনো পথ খোলা ছিল না। সম্পূর্ণ নিরুপায় হয়ে এক প্রকার বাধ্য হয়ে তাকে নিজে দাদাজানের মৃত্যুকে নিজের হাত রাঙাতে হলো। বিবিজানের এই নরকীয় নিষ্ঠুরতা অবশ্য তৌসিরের কাছে একেবারে নতুন কিছু নয়। দাদাজান চিরকাল নিজের বশে রাখার জন্য তাকে মানসিক পঙ্গু করে রাখার একটি খেলা খেলে গেছে এই নারী, বছরের পর বছর ধরে জাদুটনার মাধ্যমে মাসিকের রক্ত পর্যন্ত তার খাবারে মিশে খাইয়েছে। একজন মানুষ কতটা পৈশাচিক, কতটা বিকৃত মস্তিষ্কের হলে এমন বিভৎস কাজ দিনের পর দিন করতে পারে, তা ভাবতেই তৌসিরের নাড়ি ভুঁড়ি উল্টে আসে। শেষমেশ দাদাজানে নির্মমভাবে হত্যার পর সেই বিভৎস মৃত্যুকে হার্ট অ্যাটাক বলে চালিয়ে দেওয়া হয়। আর বাড়ির শোকাহত মানুষগুলো বিন্দুমাত্র সন্দেহ ছাড়াই মিথ্যা অম্লান বদনে মেনে নিল তা। অতীত হাতড়ে তৌসির যখন অবশ আর অসর হয়ে নিজের পাপের ভরে ডুবেছে, ঠিক তখনই তার সামনে রাখা কাঠের চেয়ারে এসে বসে নাজা। তার চোখে এক ফোঁটা শোকের ছিটে ফোঁটা নেই, কোনো সমবেদনা বা কোনো জল করছে না তীব্র অবজ্ঞা, ঘৃণা আর প্রতিশোধের আগুন। ঠোঁট বাকি একরাশ বিষ ঢেলে দিয়ে নাজা বলে ওঠে, কষ্ট হচ্ছে তৌসির শিকদার। তৌসির কোনো উত্তর দেয় না, দেওয়ার কোনো ভাষা নেই তার। সে শুধু একজোড়া শূন্য ক্লান্ত অপরাধী দৃষ্টি মেলে তাকিয়ে থাকে সামনে। নাজা এবার একটা তীক্ষ্ণ ক্ষীণ হাসি হেসে নিজের ফুলে ওঠা পেট হাত বুলিয়ে বলে, উনি তো বৃদ্ধ মানুষ ছিলেন, উনার মৃত্যুতে কেন কষ্ট হবে আপনার? কষ্ট তো হতো যদি এই পেটের ভেতরে এরা মরে যেত। এরা মরল না কেন বলুন তো? উনি কেন মরলেন? তৌসির কোনো পাল্টা যুক্তি দেওয়ার শক্তি পেল না। তো এখন মাঝদরিয়ায় এক ডুবন্ত মানুষের মতো, যে কিনা বাঁচার জন্য সামান্য খড়কুটো আঁকড়ে ধরে চাইছে, সে ধীরে মেঝে ঘষে এগিয়ে যায়, তারপর হাঁটু গেড়ে বসে আলতো করে নাচার কোমর জড়িয়ে ধরে। তার গর্ভে সন্তানগুলোর ওপর কান পেতে সে নিথর হয়ে পড়ে থাকে। এই ঘোর অনামিশায় তার এই অভিশপ্ত জীবনে এই নিষ্পাপ অনাগত প্রাণগুলোকে তার বেঁচে থাকার শেষ একমাত্র আশ্রয় বলেই মনে হয়।
কিন্তু পরক্ষণে নাচার আক্রোশে সশব্দে তাকে ধাক্কা দিয়ে ঠেলে দেয়। তীব্র ঘৃণা আর সুন্দর মুখমণ্ডল বিকৃত করে ওঠে বাঘিনীর মতো চাপা গর্জন তুলে ফুঁসে ওঠে। ছবে নামায়, জানোয়ার কোথাকার, নিজের হাতে নিজের দাদাকে মেরে ফেলেছেন আপনি। আমাকেও তো এখন ভয় হচ্ছে, কোন দিন না জানি আমাকে এভাবে মেরে ফেলবেন। আমি সব দেখেছি, আপনার ওই পৈচাস বিবিজান আর আপনার সব কীর্তি আমি নিজের চোখে দেখেছি। নাচার কথা শুনে তৌসিরের বুকের ভেতরটা ছ্যাদ করে ওঠে। মনে হয় এক টুকরো জ্বলন্ত কয়লা কেউ তার বুকে ছুঁড়ে মেরেছে। আসলেই গতকাল রাতে তৌসির আর বিবিজান যখন দাদাজানের নিথর প্রাণহীন দেহটা বিছানায় তুলে শোয়াচ্ছিল, ঠিক তখনই আধখোলা দরজার আড়ালে থেকে নাচা পুরো ঘটনা দেখে ফেলেছিল। তৌসির কোনো কথা বলে ওঠার আগে দরজার চৌখাটে এসে দাঁড়ায় স্বয়ং বিবিজান। তার চোখে মুখে অনুশোচনার লেশমাত্র নেই, বরং সেখানে বিরাজ করছে এক হিমশীতল কুড়ো আর অহংকারী দৃষ্টি। স্থির সাপের ন্যায় ঠান্ডা চোখে নাচার দিকে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলে, যখন দেখে ফেলেছিস তখন মুখ বন্ধ রাখিস। মুখ খুলে তোকে সহতর 14 গোষ্ঠীকে এমন অবস্থা করব যে ভাবতেও পারবে না। এরপর তিনি ধীরে ধীরে তৌসিরের দিকে ঘুরে দাঁড়ায়, কণ্ঠে এবার আদেশ রুক্ষ সুর। তৌসির, বাইরে আয়, সকাল থেকে কিছু খাসনি, কিছু মুখে দে, খাওয়া শেষে এসে ওর লগে শুইবি। ও বড্ড বেড়েছে আজকাল, সব নামিয়ে দে। 7-8 মাসের পথই হলে কি হবে, শুইলে কিছু হয় না, তাড়াতাড়ি আয়। এই কুৎসিস এবং জঘন্য নির্দেশনা শুনে নাচার গা যেন রিড়ি করে উঠল। আর এই নির্দেশনা ছুড়ে দিয়ে বিবিজান তার রাজকীয় ভঙ্গিতে গটগট করে ঘর থেকে বেরিয়ে যায়। তিনি চলে যেতেই নাচা যেন দাও দাও করে চলে ওঠে। অপমানে তার চোখ মুখ লাল হয়ে ওঠে। সে হিংস্রভাবে তৌসিরের কাঁধ খামচে ধরে এক ঝাটকায় তাকে আরও দূরে ঠেলে দেয়। দুটো দাঁত চেপে হিসিস করে বলে, তোর যদি এত ঈশ্বর ইচ্ছে থাকে তবে তোর ওই নোংরা মাগি বিবিজানের কাছে গিয়ে শো। আমার শরীরে হাত দিলে কিন্তু একদম ভালো হবে না বলে দিচ্ছি। অপমানে আত্মসম্মানে আঘাত লাগে যেন। তার দীর্ঘদিন ধরে বুকে চেপে রাখা ক্ষোভ তৌসিরও রুখে দাঁড়ায়। তার ভেতরের যন্ত্রণার বাঁধ এক মুহূর্তে প্রচণ্ড বেগে ভেঙে চুরমার হয়ে যায়। সে গলা উঁচিয়ে হুঙ্কার দেয়, মুখ সামলে কথা বলিস। সিনাল, আমাকে কি উনির মতো ভেবেছিস নাকি? শোয়ার ইচ্ছে থাকলে বাইরে আমার অনেক ব্যবস্থা আছে। এগুলো দিনের পর দিন কি তোর লগে জোর করেছি? এই পেটের বাচ্চাগুলো ছাড়া অন্য আর কোনো কারণে কি তোর কাছে ঘেঁষেছি? আমি শরীরের ভিখারি পুরুষ না, আর আমি সেটা তুই খুব ভালো করেই জানিস। তাই এইসব সওয়াজাতি কথা আমার মুখের সামনে আনবি না। নাচা তাচ্ছিল্যভাবে মুখ ঘুরিয়ে নেয়। তার কণ্ঠ থেকে ঝরে পড়ে এক বুক অবজ্ঞা আর চূড়ান্ত প্রতীক্ষা। আমি জানি আপনি কেমন, আপনি একটা পশু, শুধু একটু পশু। তৌসির তর্কে জড়ায় না। এই অশান্তি, এই বিষাক্ত জীবন, মানসিক নির্যাতন এখন তার নিত্যদিনের সঙ্গী। সে নিঃশব্দে এক বুক হাহাকার আর পরাজিত সৈনিকের মতো ঘর থেকে বেরিয়ে আসে। বাইরে এখনো চলছে স্বজনের কান্নার রোল, আগরবাতির গ্রান, গন্ধে ভারী হয়ে তুলেছে বাতাস। বাড়ির শোকাতুর মানুষগুলো মুখের দিকে তাকিয়ে তৌসিরের বুকের ভেতরটা দ্রু দ্রু করে কেঁপে ওঠে। একদিকে ভেতরে দম বন্ধ করা অপরাধবোধ, অন্যদিকে নাচার ওই মানসিক অত্যাচার সে আর বইতে পারছে না। তার চারপাশের দলগুলো মনে হচ্ছে ক্রমশ ছোট থেকে ছোট হয়ে পিষে মারতে চাইছে তাকে। অথচ কি নিদারুণ পরিহাস! এই পুরো ধ্বংসযজ্ঞে, এই সর্বনাশ জালে আষ্টে পিষ্টে একদম গলা পর্যন্ত নিজেকে জড়িয়ে আছে। সেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা খোলা নেই। বিকালে ধীরে ধীরে গড়িয়ে আসছে সন্ধ্যার দিকে। আকাশের বুকে ছড়িয়ে এক আশ্চর্য কমলা আভা। মনে হচ্ছে কোনো অদৃশ্য শিল্পী তার তুলির শেষ আঁচড়ে রাঙিয়ে দিয়েছে দিগন্ত রেখা। জানালার কাছের ফাঁক গলে সে আলো এসে ঘরের মেঝেতে লুটিয়ে পড়ছে, ছড়িয়ে দিচ্ছে এক বিভৎস সৌন্দর্য। বাইরের পৃথিবী, পাখিদের ঘরে ফেরার ব্যবস্থা, কিচিরমিচির ডানা ঝাপটানোর শব্দ, প্রকৃতি তার নিজস্ব ছন্দে এগিয়ে চলেছে। কিন্তু এই শিকদার বাড়ির ভেতরে, এই ঘরে চার দেওয়ালের মাঝে নীরবতা যে থমকে আছে। এখন নীরবতা যা শুধু কান দিয়ে শোনা যায় না, অনুভব করতে হয় বুকের ভেতর। বাড়ির বাইরে ভাসছে আগরবাতির হালকা সুগন্ধ, মিশে যাচ্ছে শূন্যতা গন্ধের সাথে। তৌসির ঘরের সোফায় বসে আছে কোম্পানির কাগজপত্র নিয়ে। তার সামনে টেবিলে ছড়ানো ফাইল, কিছু হিসাবের কাগজ। তার কপালে হালকা চিরন্তর ভাঁজ দুটো, সামান্য কুচকানো ভুরু, চোখ দুটো কাগজের কালো অক্ষরের উপর স্থির থাকলেও মনটা পড়ে আছে অন্য কোনোখানে, অজানা অদূরে। মনটা পড়ে আছে এখনো অন্য কোনো দুশ্চিন্তা, অজানায়। হয়তো দাদাজানের পুরনো স্মৃতিগুলো, হয়তো নিচের ভেতরে কোনো অন্ধকার কোণ।
অন্যদিকে খাটের ওপর নাজা শুয়ে আছে। দুপাশে নরম তুলোর বালিশ নিয়ে ঘেরা কাত হয়ে শুয়ে আছে সে। তার হালকা গোলাপি গোল ড্রেসটা পেটের ভারে টানটান হয়ে আছে। চিত হয়ে একটু শোয়ার সাধ্য নেই তার। একটুখানি চিত হতেই বুকের ভেতর দম আটকে আসে যেন। পিঠের নিচে এক ভোঁতা যন্ত্রণা তীক্ষ্ণ হয়ে ওঠে, আর ফোলা পেটের ভেতরে তিনটে ছোট প্রাণ একসাথে নড়াচড়া করছে। মনে হচ্ছে তিনটে আলাদা পৃথিবী একই সাথে জেগে উঠেছে। কখনো একটা ছোট পা জোরে আঘাত করছে, কখনো একটা কনুই পেটের সাথে ডান দিকে ঠেলা দিচ্ছে। নাজা চোখ বন্ধ করে সে অনুভূতিগুলো অনুভব করে। একদিকে আবার মাতৃত্বের আনন্দ, অন্যদিকে অসহ্য শারীরিক যন্ত্রণা। তার কপালে বিন্দু বিন্দু ঘাম, এলোমেলো চুল কপালের ওপর ছড়িয়ে আছে। ফর্সা মুখটা ক্লান্তিতে ফ্যাকাশ হয়ে গেছে, ঠোঁট দুটো শুকিয়ে এসেছে। অনেকক্ষণ এমন ভঙ্গিতে শুয়ে থাকতে থাকতেই নাজার শরীরটা বিদ্রোহ করে ওঠে। ধীরে 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 কষ্টে সে বালিশগুলো একটু একটু করে সরিয়ে সরিয়ে উঠে বসার চেষ্টা করে। তার ভুরু কুঁচকে যায়, ঠোঁটের কামড়ে ধরে চাপা যন্ত্রণা সহ্য করে। তার চোখ মুখে স্পষ্ট কষ্টের ছাপ ফুটে উঠেছে, যে কষ্ট শারীরিক নয়, মনের গভীরের ক্ষত থেকে উঠে আসছে। বেখেয়ালে নাজার পরনের গোল ড্রেসটা হাঁটুর কাছে গুটিয়ে গেছে, কিন্তু সে এখন এসব দেখার অবস্থায় নেই। দুহাতে বিছানার দুহাতে বিছানার চাদর খামচে ধরে। অনেকটা চেষ্টায় সে উঠে দাঁড়ায়। দাঁড়িয়ে দুহাত কোমরে চেপে ধরে। কোমরের নিচ থেকে এক তীক্ষ্ণ ব্যথা মেরুদণ্ড বেয়ে ওপরে উঠে আসছে। এই ব্যথায় তার মুখ কুঁচকে যায়, ঠোঁট থেকে একটা চাপা গোঙানি বেরিয়ে আসে। ধীরে অনিশ্চিত পায়ে নাচা হাঁটতে শুরু করে, এক পা দুপা করে। এই হাঁটার প্রতিটা পদক্ষেপ এক একটা বিশাল পাহাড় সম ডিঙানোর সমান হয়ে গেছে তার কাছে যেন। নাজারে নিদারুণ পরিস্থিতিতেও চোখে কষ্ট তৌসিরের এড়ায় না। কাগজের অক্ষরে আটকে থাকা দৃষ্টি হঠাৎই উঠে আসে নাজার দিকে। এক মুহূর্তে অজানা এক মুহূর্তের জন্য তার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। সব কাগজপত্র এক ঝাটকায় টেবিলের ওপর সরিয়ে রেখে উঠে এসে দাঁড়ায়। তৌসিরের মনটা বড় বিষাদে আচ্ছন্ন। দাদাজানের শূন্যতা তার বুকের ভেতরে এক কালো গর্ত করে দিয়ে গেছে, যা কোনোভাবেই পূরণ হচ্ছে না। সাথে তো নিজের ভেতরে স্পষ্ট অপরাধবোধ, যা দিনটা তাকে কুরে কুরে খাচ্ছে। চারপাশের এই দমবন্ধকর পরিস্থিতি, নাজার চোখে ঘৃণা মেশানো দৃষ্টি, সব মিলিয়ে বুকটা ভারী হয়ে আছে তৌসিরের। তৌসির উঠে এসে নিঃশব্দে নাজার দিকে এগিয়ে যায়। পেছন থেকে সে আলতো করে নাচের কোমর জড়িয়ে, এমনভাবে মনে হয় কোনো নাজুক কাছের পুতুলে ছুঁয়ে দিচ্ছে কেউ। তারপর সে নিচে দুহাত নাচা তলপেটের ভার অংশটুকু খুব সাবধানে শূন্যে তুলে ধরে। তৌসিরের বুকের উষ্ণতা নাচার পিঠে এসে লাগে। এই উষ্ণতা একটা চেনা গন্ধ আছে, যা তো হলো তৌসিরের শরীরের গন্ধ, যা একদম নাচার কাছে স্বর্গ ছিল একটা সময়। আজ তাই তার কাছে বিষ আর মধুর মিশ্রণ হয়ে গেছে। তৌসির তলপেট তুলে ধরে নাজার ঠোঁট থেকে একটা দীর্ঘশ্বাস, ভারী স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো। সাথে সাথে মনে হয় দীর্ঘ ডুব সাঁতারের পর থেকে সে জলের ওপরে মাথা তুলে বুক ভরে একটা ঢোক অক্সিজেন পেয়েছে। তার চোখ দুটো মুহূর্তেই যেন বুঝে আসে, চোখের পাতা পাতলা পাপড়ি কেঁপে ওঠে। কিন্তু এই স্বস্তিটুকু এখন তার কাছে অপরাধের মতো। যন্ত্রণায় ক্রাতর ক্লান্ত গলায় একটু কম্পিত স্বরে সে তৌসিরকে জিজ্ঞাসা করে, ডেলিভারির আর কতদিন বাকি? আমি বাঁচবো তো ডেলিভারি হওয়ার আগে? আমার এক একটা দিন এখন 100 দিনের সমান মনে হয়। আমি আর এই ভার নিতে পারছি না। কথাগুলো বলতে বলতে নাজার গলা ধরে আসে, তার ভীষণ কষ্ট হচ্ছে। সে শব্দটুকু পাই ফিসফিস করে বেরিয়ে আসে গলা হতে। তৌসির এই প্রশ্নের পিঠে কোনো কথা বলে না। সে নাজার খুব সাবধানে ধরে ধরে ধীরে ধীরে বিছানায় নিয়ে যায়। বিছানায় বসিয়ে দিয়ে সে একটু হাঁটু গেড়ে মেঝেতে বসে পড়ে। বিছানায় বসিয়ে দিয়ে সে নিজেও হাঁটু গেড়ে মেঝেতে বসে পড়ে পায়ের কাছে। তারপর নাজার ফুলে যাওয়া পা দুটো নিজের কোলের ওপর তুলে নিয়ে আলতো করে নাজার পায়ের পাতা টিপে দিতে থাকে। শান্ত স্বরে বলে, সব মিলাইয়া আর 2 মাস, তারপর ঠিক হইয়া যাইব। আর সহ্য করতে হইব না, সব ঠিক হইয়া যাইব। কথাটায় কি যেন নিশ্চয়তা ছিল, জানা নেই। এক ক্লান্ত মানুষের নিচে বোঝানোর প্রচেষ্টা, তা নয় তো আর কি। তৌসির নিজের কথাগুলো বলতেও যেন নিজের বুকে আঘাত লাগছিল। তার চোখের কোণ থেকে নিঃশব্দে 1 ফোঁটা 2 ফোঁটা জল গড়িয়ে পড়ছিল। গোধূলি আলোয় সে জলগুলো চিকচিক করে ওঠে। তারও ভীষণ কষ্ট হচ্ছে।
তার ভীষণ ইচ্ছে করে এই মুহূর্তে তৌসিরকে শক্ত করে জড়িয়ে ধরে হু করে কেঁদে ফেলতে, তৌসিরের চওড়া বুকে মাথা গুজে নিজের সব কষ্ট, ভয়, সব অভিমান উগরে দিতে, বলতে, আমি ভয় পাচ্ছি, আমায় শক্ত করুন। কিন্তু সে পারে না। তার বিবেক, তার ভেতরে সেই তীব্র ঘৃণার আগুন তাকে বাধা দেয়। চোখ বন্ধ করতে তার চোখের সামনে ভেসে ওঠে মাস্টার চাচ্চু নিথর দেহ, প্রাণহীন মুখ। মনে পড়ে যায় নাজার মনে এই মুহূর্তে তার বুকের ভেতরে কেউ বরফের ছুরি বসিয়ে দিল। সে জোরে একটা শ্বাস ছাড়ে, ভেতরে সব আবেগ একটা শক্ত খুলে সে চাপা দিয়ে তৌসিরের দিকে তাকায়। তীক্ষ্ণ ছুরির ধারে নেয় কণ্ঠে জিজ্ঞাসা করে, ডাক্তার সিজার করতে না করেছে তাই না? সিজার করলে আমি মারা যাব তাই না? তৌসিরের হাতে নড়াচড়া এক মুহূর্তের জন্য থেমে যায়। সে নাজা দিকে শান্ত নির্বিকার দৃষ্টিতে তাকায়। তার চোখের কোণে ভাবান্ত নেই, কিন্তু গভীরে কোথাও এক অসহ্য বেদনা চিকচিক করে। সে মলিন গলায় বলে, মরা বাচ্চা আল্লাহর হাতে, তুই আমি কে তা জানার? যা হওয়ার তা হইবই। এখন এসব উল্টাপাল্টা চিন্তা বাদ দিয়া চিন্তামুক্ত থাক। তৌসিরের এই শান্ত উত্তর নাজাকে আরো উত্তেজিত করে তোলে। সে দাঁতে দাঁত চেপে জেদের বসে প্রায় চিৎকার করে ওঠে, আমি যা প্রশ্ন করেছি সেটার উত্তর দিন। ডাক্তার বলেছে তো রক্ত বেশি গেলে মারা যাওয়ার সম্ভাবনা আছে। তৌসির এবার নাজার দিকে তাকায়। তার চোখে সেই চিরচেনা শান্ত দৃষ্টি। নরম গলায় বলে, রক্ত লাগলে আমি দিব। তোর আর আমার একই গ্রুপের রক্ত, চিন্তা করিস না। মরার কথা আমার, আমি মরমু, তুই কেন মরবি? এ কথায় বিদ্যুতের মতো নাচার ভেতর দিয়ে বয়ে যায়। মুহূর্তের মধ্যে তার ভেতরে কালবৈশাখী ঝড় উঠে আসে। নাচার চোখ দুটো জ্বলে ওঠে আগুনের মতো। তার মুখ হয়ে যায় লাল ক্রোধে। সে প্রায় চিৎকার করে ওঠে, আপনি মরবেন কেন? এখন কেন মরবেন? পেটের ভেতরে এই পাপগুলো রেখে এখন কেন মরবেন? আপনি আমায় কেন রক্ত দিবেন? আমি আমার চাচ্চুর খুনি রক্ত আনি আমার শরীরে নিয়ে বাঁচতে চাই না। আপনি আমায় রক্ত দিবেন না, বুঝলেন? আমি ডেলিভারির সময় মারা গেলেও আপনার এক ফোঁটা রক্ত আমি নিব না, কখনোই না। প্রতিটা শব্দ এক একটা তীর হয়ে সরাসরি গিয়ে বিঁধে তৌসিরের বুকে। কিন্তু তৌসিরের মুখে কোনো ভাবান্তর নেই। সে শুধু চুপ করে শুনে যায়। তার চোখের পাতা একবার কাঁপেও না, ঠোঁটের কোণে প্রতিবাদ আসে না। শুধু তার হাত চাপটা নাজার পায়ের পাতা একটু শীতল হয়ে ওঠে। কথাগুলো বলে নাচা হাঁপাতে থাকে। তার বুক ওঠানামা করছে দ্রুত থেকে দ্রুত। কপালে বিন্দু বিন্দু ঘাম চিকচিক করছে। চোখ দুটো পানিতে ছলছল। রাগে আর ক্ষোভে শরীর যেন কেঁপে উঠেছে, কিন্তু উত্তেজনা তার শরীরটার পক্ষে ভালো নয়। তার পেটের ভেতর তিনটা ছোট্ট প্রাণ অস্থির হয়ে নড়াচড়া করতে শুরু করে। তৌসির কোনো প্রতিবাদ করে না। সে নাজার পায়ে আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে খুব শান্ত আর আদুরে গলায় বলে, আচ্ছা দিব না আমি রক্ত, অশান্তি করিস না, তোর কষ্ট হইব। তৌসিরের এমন নির্লিপ্ততা, এমন অসীম ধৈর্য নাজাকে আরো বেশি পোড়ায়। আসলে ওর মন যখন অশান্তির ঝড় ওঠে, সে সব রাগ তৌসিরের ওপরই ঝাড়ে। তৌসির এই শান্ত নির্বিকার মুখটাই তার সব রাগ, সব ক্ষোভ প্রধান লক্ষ্যবস্তু এখন। সে চায় তৌসিরও রাগুক, তৌসিরও কষ্ট পাক, তৌসিরও চিৎকার করুক, রাগে ফেটে পড়ুক, যাতে করে নাজা বুঝতে পারে এই মানুষটার বুকে রক্ত আছে, ব্যথা আছে। কিন্তু তৌসিরের এই পাহাড়ের মতো অবিচল স্বভাব তাকে চাইলেও শান্ত হতে দেয় না। নিজের কাছে নিজেকে ছোট্ট করে তোলে। ধীরে ধীরে নাজার শ্বাস স্বাভাবিক হতে থাকে। ক্লান্তিতে সে বালিশে মাথা এলিয়ে দেয়। তার চোখের কোণে বেয়ে শেষ অশ্রুটুকু গড়িয়ে পড়ে কানের পাশ দিয়ে, বালিশে মিশে যায়। তৌসির বিছানার একপাশে বসে বসে নাজা নিজের ভারী ফোলা উড়োর ভাব তৌসিরের ওপর ছেড়ে দিতে ধীরে ধীরে সম্পূর্ণ শুয়ে পড়ে। শোয়ার সময় তার ড্রেস আর প্লাজোটা হাঁটুর ওপর পর্যন্ত গুটিয়ে উঠে। মাতৃত্বের ভারে ক্লান্ত ফ্যাকাশে, অথচ এই ফোলা পা দুটো গোধূলি কমলতায় আলোর তৌসিরের চোখে মুখে স্পষ্ট হয়ে ওঠে কোনো এক জীবন্ত কবিতার ন্যায়, যেখানে মাতৃত্বের গৌরব আর শারীরিক যন্ত্রণা একই সাথে মিশে আছে। তৌসির ধীরাতে প্রায় শ্রদ্ধার সাথে নাজার প্লাজোটা নিজের পা পর্যন্ত নামিয়ে দেয়। তারপর নাজার দুপাশে বালিশে ঠিকঠাক মতো গুজে দেয়, যাতে করে আরামে শুতে পারে। এক হাতে নাজার এলোমেলো চুলগুলো কপাল থেকে সরিয়ে নিজের তর্জনী আঙুল দিয়ে আলতো করে কপালের ঘামগুলো মুছে দেয়। তারপর নাজার মুখের দিকে তাকিয়ে, সেই মুখে যা এসব একসময় তার পৃথিবী ছিল, আজ সেও আছে। যদিও পৃথিবী পাল্টে গেছে, খুব নরম, প্রায় ফিসফিসানির মতো স্বরে সে জিজ্ঞাসা করে, এখনো কি ব্যথাটা একটু কম লাগতেছে? একটু ঘুমাবি এখন?
নাজা উল্টো এবার তৌসিরকে রাগ দিয়ে বলল, এখন শান্তি হয়েছে আপনার? আমাকে এই যন্ত্রণায় ফেলার জন্যই তো আপনি এমনটা করেছিলেন। এই সব কিছু আপনার চাল, আপনার চক্রান্ত। আপনি ইচ্ছে করে আমার সে সেফটি নেননি। নিলে কি আর এভাবে একেবারে তিনটে বাচ্চা আসে? এই যে আমার জান বেরিয়ে যাচ্ছে, এই বদদোয়া আপনাকে নিতে হবে তৌসির শিকদার। আমার সাথে আপনি মোটেও ভালো কাজ করেননি। তৌসিরের চেহারায় কোনো বিকার নেই। সে নাজা স্ফীত পেটে হাত বুলিয়ে দিতে দিতে শান্ত গলায় বলল, আমার যদি সত্যি কোনো খারাপ মতলব থাকতো তবে 3টা জায়গায় 5টা হতো। তুই তো জানিস তোরা ভাই বোন যমজ, আমরাও ভাই বোন যমজ। আমাদের রক্তেও তো যমজ হওয়ার বিষয় লুকিয়ে আছে। নাজা জেদ ধরে বলল, না, সহজ না। আমি কতবার বারণ করেছি, বলেছি দুর্ঘটনা ঘটবে, আপনি শোনেননি। এখন হলো তো, পারলে আপনি এদের নিজের পেটে নিয়ে ঘুরুন। আমি আর পারছি না এই বোঝা টানতে। নাজার এই রুটিন মাফিক অভিযোগ তৌসির অভ্যস্ত। যখন নাজার কষ্ট হয় সে বাচ্চাদের মতো যেন তৌসিরকে নিজের পেটে নিয়ে নিতে বলে। তৌসির নাজার পেটে হাত বুলিয়ে দিয়ে আনমনে বলে, এত যে অবহেলা করছিস আমার সন্তানগুলারে, দেখিস একদিন তুই ওদের জন্য ছটফট করবি। তোর নারী ছেঁড়া ধন ওরা, ওদের জন্য তোরও প্রাণ কাঁদবে, কিন্তু সেদিন হয়তো অনেক দেরি হয়ে যাবে। নাজা নিজের পেট থেকে ঝাটকা মেরে তৌসিরের হাত সরিয়ে দিয়ে তাতে দাঁত চেপে বলে, পশুর বাচ্চাদের জন্য আমার কোনোদিনই করুণা হবে না। জন্মের পর ওদের মুখ না দেখে আমি আমার বাড়ি চলে যাব। তৌসির মনে মনে হাসে। নাজার মাতৃত্বের এই অস্বীকার তাকে বিচলিত করে না। সে জানে এই 3টে প্রাণ পৃথিবীতে এলে নাজা তৌসিরকে হয়তো তাদের ছাওয়া মারাতে দেবে না। তখন বলবে আমার সন্তানের পাশে আসবেন না। তৌসির ধীরে ধীরে নাজার ড্রেসটা সামান্য তুলে নাজার পেটে 3 জায়গায় 3টে চুমু খায়। 3টে চুমু খেয়ে নাজার পেটের ভেতরে 3টা প্রাণ আলাদাভাবে সে অভয় দিচ্ছে। বাবা আছে, কোনো ভয় নেই। নাজা দাঁত কর্মর করে শুয়ে থাকে। তার কোনো বাধা দেয় না যে সন্তান হারানোর প্রতিশোধ নেবে, তবে এখন নয়, কারণ তার মাথায় এখন অন্য এক ভয়ঙ্কর চিন্তা জট পাকিয়ে আছে। আজ সকালে যে দাদা মারা গেল, পুরো বাড়ি ভাবছে এটা স্বাভাবিক মৃত্যু, কিন্তু এর পেছনে বিবিজান আর তৌসির নয়, কিন্তু ছিল স্বয়ং নাজা। গতকাল রাতের দৃশ্যটা তার চোখের সামনে হ্যালুসিনেশনের ফিতের মতোই জেঁকে ওঠে। রাতে খাবার সময় সবাই যখন ব্যস্ত, নাজা চুপি চুপি বিবিজানের ঘরে ঢোকে। বিবিজানের নির্দিষ্ট পানির গ্লাসে মিশিয়ে দেয় প্রাণঘাতী বিষ, যাতে কাঁপে না তার। কেন কাঁপবে? এই বিবিজান তো তার চাচুর মৃত্যুর সবচেয়ে বড় কারিগর। এই বয়স্কা মহিলা দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্যই একমাত্র লক্ষ্য। কিন্তু কিছুক্ষণ হাঁটার বাহানায় ওই ঘরের দিকে উকি দিতে নাজার বুকের ভেতরটা ছ্যাদ করে ওঠে। সে দেখে বিবিজান নয়, দাদাজান ঢকঢক করে গ্লাসের পানিটুকু গিলে খেয়ে ফেলেছে। ভুল মানুষকে বিষ খাইয়ে দিয়েছে সে। এরপর রাত 3টার দিকে ঘুম ভাঙতে নাজা দেখে মেঝেতে তৌসির নেই। ভয়ে তার শরীরে কাঁটা দিয়ে ওঠে। দাদাজান কি মারা গেছে? তৌসির কি সেখানেই? ধরা পড়ার আতঙ্কে তার শ্বাস আটকে আসে বুকের ভেতরে। একই সাথে ধরা পড়ার ভয় আর চাপা শান্তি কাজ করে। পা টিপে টিপে সে যা দেখে তাতে নাজা যতটা আতঙ্কিত তার চেয়ে বেশি অবাক হয়। সে দেখে তৌসির আর বিবিজান মিলে দাদাজানের নিথর দেহটা ধরাধরি করে বিছানায় শুয়ে দিয়েছে। নাজা এটা দেখে ভেতরে ভেতরে খুশিও হয়। বিষটা এমন যে ময়নাতদন্ত ছাড়া ধরা পড়ার কোনো উপায় নেই। শরীরও নীল হবে না। বিষটা সে চুরি করেছিল তৌসিরের কাছ থেকেই। পুরো খেলাটা নাজা খেলতে চেয়েছিল বিবিজানের সাথে, কিন্তু খুঁটি উল্টে দাদাজান মারা যায়। বিবিজান মারলে অন্তত প্রতিশোধের আগুন একটু তৃপ্ত হতো তার, কিন্তু নাজার অশান্তির কারণ অন্য জায়গায়। যে পেটের সন্তান নিয়ে ভুল মানুষকে খুন করেছে। তবে সবচেয়ে বড় প্রশ্ন হলো তৌসির আর বিবিজান মিলে দাদাজানের মৃত্যুর এই নাটকটা সাজাচ্ছে কেন? দাদাজানের মৃত্যু তাদের কি লাভ? এই শিকদার বাড়ির প্রতিটি দেওয়ালে আসলে কতগুলো ভয়ঙ্কর রহস্য লুকিয়ে আছে। নাজা ধীরে ধীরে তার চোখের পাতা দুটো বুঝে নেয়। তার চোখের ক্লান্ত পাপড়ি নেমে আসে এক অব্যাহত প্রশান্তির জন্য। তার বুকের ভেতর থেকে এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। সারাদিনের সমস্ত ভার সে আজ এই মুহূর্তে নামিয়ে রাখে। তৌসির বসে আছে তার পায়ের কাছে। সে নাজার উরু থেকে শুরু করে ধীরে ধীরে আঙুল চাপতে শুরু করেছে। তার আঙুলগুলো ধীরে ধীরে নেমে আসে নাজার হাঁটুর কাছে, তারপর পায়ের গোছা, অবশেষে পায়ের পাতায়। তৌসিরের চোখ বুজে নেয় তার আঙুলগুলো এখন নাজার পায়ের পাতায়, কিন্তু তার মন ভেসে বহুদূর কোনো এক অদেখা অথচ অতি কাঙ্ক্ষিত ভবিষ্যতের আঙিনায়। তার বন্ধ চোখের পাতায় ভেসে উঠেছে 3টি ছোট অবয়ব, তার সন্তানরা।
কেউ ছুটে আসছে হাসির ফোয়ারা নিয়ে, কেউ খিলখিল করে হাসছে, কেউ বা উকি দিচ্ছে ঘরের প্রতিটি কোণে, কেউ বা মগ্ন নিজের ছোট্ট রাজ্যে অদৃশ্য খেলনার গল্প করতে ফিসফিস করে বলছে। এই সব কথা যদি শিশুরাই বোঝে। একটা ছোট প্রাণ পিঠে পিঠে বেয়ে উঠে আসছে তার কাঁধে, তার ছোট্ট আঙুলগুলো শক্ত করে আঁকড়ে ধরতেই তৌসিরের শার্টের কলার পা দুটো দুলছে শুনে, আর মুখে এক বিজয়ীর হাসি। মনে হচ্ছে সে গোটা দুনিয়া জয় করে ফেলেছে বাবার কাঁধে চড়ে। আরেকজন বসে আছে উড়োতে, তুলতুলে নরম শরীর, গোলগাল মুখ, ছোট হাতের পাতায় সে বলিয়ে দিচ্ছে তৌসিরের মুখ। দাড়ির খোঁচায় কৌতূহলী আঙ্গুল রেখে চোখে চোখ বড় করে তাকাচ্ছে, তার মায়াভরা অধর কণ্ঠে ডাকছে আব্বা আব্বা বলে। আর তৃতীয়জন সে বসে আছে মেঝেতে, তার হাত দুটো বাড়িয়ে দিয়ে তৌসিরের দিকে, কোলে ওঠার জন্য আকুল আবদার, ঠোঁটে অভিমানের ছায়া, চোখে এক চিরন্তর বিশ্বাস, যে বিশ্বাস শুধু সন্তানের বাবার চোখে রাখতে জানে। সে টানতে তৌসিরের লুঙ্গির কোণ, ফোলা ফোলা গালে জমে আছে অভিযোগ, আমাকেও কোলে নাও আব্বা। এসব ভেবে তৌসিরের ঠোঁটের কোণে ফুটে ওঠে এক নিঃশব্দ হাসি, যা রবের দানের প্রতি শুকরিয়ায় ভেজা। চোখে ভেজা অবস্থায় সে হাসতে থাকে। সে হাসতে মিশে যায় অপেক্ষা, প্রার্থনার এক বুক ভরা অনাগত পিতৃত্বের আকুলতায়। তার বুকটা ভরে ওঠে প্রশান্তিতে। সকালের ঘড়িতে এখন বেলা 10টা। কাটা স্থির বারান্দার এক কোণে একরাশ জমাটবদ্ধ বিষণ্ণতায় নীরব সঙ্গী করে মাছ কাটতে বসে আছে সেতুজা আর তৃষা। ভোর 7টা নাগাদ বাজার থেকে রূপালি তাজা মাছ নিয়ে এসেছে ওয়াসেস। আর এখন সে পাশে ইজি চেয়ারে অলস ভঙ্গিতে হেলান দিয়ে চায়ের কাপে শেষ চুমুক দিয়েছে। চায়ের কাপে শেষ তলানিতে চুমুক দিয়ে ওয়াসেস হঠাৎ এক ভারী নীরবতা ভেঙে সেতুজাকে লক্ষ্য করে বলে ওঠে, জানো মা, গতকাল তৌসিরের সাথে কথা হলো, ওর নাকি একসাথে 3টে বাচ্চা হবে। চেক আপের পর ডাক্তাররাই কনফার্ম করেছে। কথাটা সেতুজার কানে পৌঁছানোই বুকের ভেতর থেকে একটা তপ্ত দীর্ঘশ্বাসের মোচড় বেরিয়ে আসে। তিনি চট করে ওয়াসেসের দিকে মুখ ঘুরিয়ে শ্লেষার সঙ্গে বলে, শুনে তো বেশ খুশি হলাম। তৌসির তো মানুষের পরে বিয়ে করে একটানে 3টা বাচ্চার বাপ হয়ে গেল। আর এদিকে কিছু মানুষ বিয়ের 2 বছর 1 মাস পার হয়ে যাওয়ার পরও আমার কপালে দাদি ডাক শোনার ভাগ্য হলো না। ওনার এই তীক্ষ্ণ কথার আক্ষেপ তৃষ্ণা কোনো প্রতিক্রিয়া দেখায় না। সে নিষ্ক্রিয়ভাবে আপন মনে মাছ কেটে চলে। তার আঙুলগুলো এক অদ্ভুত যান্ত্রিক নিপুণ আসে ত্বকে কাজ করে যাচ্ছে, কিন্তু অসেসের পুরুষালী অহংকার মায়ের এই কথাটিকেও তীরের ফলার মতো বিঁধে নিয়েছে। সে তৃষ্ণা দিকে একরাশ চরম তিক্ততা নিয়ে তাকে কর্কশ গলায় বলে, তৌসির বিয়ে করেছে এক অভিজাত ঘরের নবাব নন্দিনীকে, আর আমার গলায় তুমি ঝুলিয়ে দিয়েছ এক গোলামের মেয়েকে, যে তোমায় দাদি ডাক শোনানোর কোনো লাটে শুনি। এই অপমানজনক উচ্চারণে দেশে একটুকু টলে না। বেদনার কোনো রেখা ফোঁটা দেখা যায় না তার মাঝে। প্রতিদিনের এই অবহেলার লাঞ্ছনা এখন তার কাছে মজাগত। এক কঠিন বর্মে সে আবৃত করে নিয়েছে নিজের সমস্ত অস্তিত্বকে। সে আগের মতোই হাতে শক্ত করে মাছ কেটে চলেছে। শুধু তার ঠোঁটের কোণে ফুটে উঠেছে এক চিলতে বিদ্রুপের তিক্ত হাসি। নীরব অবহেলায় এই অলক্ষ্য হাসি চাবুকের মতো আঘাত করে ওয়াসেসের চোখে, বিধে তার পুরুষাত্মিক মহিমায়। ওয়াসেসের ওই ওষ্ঠ দেখে তেহেতুজা স্থির থাকতে পারে না। তিনি শক্ত গলায় ধমকে ওঠে, বড় ঘরের মেয়ে আমি তোর জন্য দেখিনি রে। দীর্ঘ 5টা বছর তোকে রাজি করানোর জন্য সাধনা করে ক্লান্ত শেষ আমি। শেষমেশ এই ধরে মেয়েটাকে নিয়ে আসলাম, ধরে বেঁধে বিয়ে দিলাম ওর ওর আর এই 2টা বছরের সংসারে মেয়েটার ওপর তুই কি কম মানসিক শারীরিক অত্যাচার করেছিস তা আমি মা হয়ে সব জানি। আর যদি কোনো তথাকথিত বড়লোকের দেমাগি মেয়ে হতো, তবে কেস দিয়ে তোকে লাথি মেরে বাপের বাড়ি চলে যেত। আমার তৃষ্ণার মায়ের মতো একটা মেয়ে পাবি তুই আমার সামনে দাঁড়িয়ে? আমার বৌমা কিভাবে একটা কথা বলবি না তুই সংসার করতে এতই বিষ লাগিয়ে তাকে ডিভোর্স দিয়ে দে ওকে। আমি তোকে কতবার বলেছি তালাক দিয়ে দে। আমি নিজে ওর জন্য তোর থেকে 1000 গুণ ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দিব। মায়ের মুখে অন্য কোথাও বিয়ে দেওয়ার বিষয়টা তৃষ্ণাকে অন্য কারো বহস্থলে দেখা কল্পনা করে নিল ওয়াসেস। ভেতরটা মুহূর্তে পড়ে ঘা হয়ে গেল যেন তার। সে তীব্র আদিম ঈর্ষা নিয়ে অন্ধ ক্রোধে সমস্ত তার চেতনা গ্রাস করে নিয়েছে বিষাক্ত সরীসৃপের মতো।
কিন্তু নিজের দম্ভকতা বজায় রাখতে বাইরে একরাশ তাচ্ছিল্য মুখোশ ধরে উদাস সুরে দেব ডিভোর্স। কিন্তু ও তো নিজে চায় না, ও তো চায় আমার লাথিচাটা খেয়ে সংসারে পড়ে থাকতে। ও নিজে যদি আমার কাছে তালাক চায়, আমি এখনই দিয়ে দিতে রাজি হতাম। আমার বইয়ে আছে ওর সাথে সংসার করতে। অসেসের এই অষ্টষ্ট সিদ্ধজা রাগে ফুলে ওঠে। তৃষার দিকে তাকে বলে, তুই কি সত্যি ওর ওই নরকুণ্ডে পড়ে থাকতে চাস তৃষ্ণা? তুই শুধু একবার মুখ ফুটে বল তুই না বলে আজ আমি ডিভোর্সের কাগজ আনানোর ব্যবস্থা করছি। তোকে আয়রাত মনে মনে অনেক পছন্দ করে, তা তুই খুব ভালো করেই জানিস। ও তোকে মাথায় করে রাখবে। আয়রাত নামটা শোনা মাত্র ওয়াসিসে সারা শরীর এক অদৃশ্য দাবানলে চলে ওঠে। ক্রোধে তার ভেতরটা দপদপ করতে থাকে। তৃষ্ণার সেতুর চারদিকে তাকায়। তার চোখের কোণে এক অসীম যুগান্তকারী ক্লান্তি লেগে আছে। সে নিরসল করে বলে, আপনি আমার জন্য যা ভালো মনে করবেন মা, আমি তাতেই রাজি। আমি হ্যাঁ বা না কিছুই বলবো না। উনি এখন এই ছোট লোকের বাচ্চাকে নিজের ঘরে রাখতে চান না, তখন আমি সেটা থাকবো কেন? তালাক হয়ে যাক তাহলে। তৃষ্ণার মুখে থেকে অনায়াসে তালাকের এই সম্মতি শুনে ওয়াসিসের কপালের রগগুলো রাগে ফুলে ওঠে। এক ভয়ানক মানসিক অস্থিরতা গ্রাস করে নিয়েছে তাকে। তার ভেতরটায় আদিম সত্তাটা এক বন্য পশুর মতো লোহার খাঁচায় আঁকড়ে ধরে পিছড়ে উঠেছে। তবুও সে চতুরতার সাথে নিজেকে সামলে নিয়ে বসা থেকে উঠে দাঁড়ায়। নিজের ভেতরে হিংস্র আক্রোশকে সুগভীর অতলে চাপা দিয়ে একদম ঠান্ডা ও স্বাভাবিক গলায় বলে ওঠে, ঠিক আছে, তালাক আজ বিকালে হবে। তৃষ্ণা, আমার শার্টটা জলদি ইস্ত্রি করে দে, আমি অফিসে যাব। কথাটা বলে ওয়াসিস বারান্দার রশিতে ঝুলতে থাকা গামছা আর লুঙ্গিটা ঝাটকা মেরে টান দিয়ে নিয়ে পুকুরের দিকে চলে যায় গোসল করতে। তৃষ্ণা কোনো বাক্য ব্যয় না করে চুপচাপ ঘরের দিকে পা বাড়ায়। হাত ধোয়ার জন্য দুজনেই চলে যায়। পথের দিকে তাকিয়ে সেতুজা এক দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে, এবার নিশ্চয়ই মুক্তি পেয়ে যাবে মেয়েটা। আর কত এই নরক যন্ত্রণা, এবার অত্যন্ত শেষ হোক। হাত দিয়ে ঘরে আসে তৃষ্ণা। ওয়াসিসের শার্ট প্যান্ট ইস্ত্রি করতে বসে। বাইরে এক দ্বিতীয় প্রহরে তীব্র রোদ আর গুমট গরমে রাজস্ব ঘরে বিদ্যুৎ নেই। গরমে তার সারা শরীর ঘেমে একাকার। কপালের পাশে ঘেঁষে ছোট ছোট চুলের অবদ্ধ গুচ্ছ ত্বকের সাথে সিক্ত হচ্ছে লেপ্টে। বিদ্যুৎ না থাকলেও বিকল্প বেকআপের শক্তিতে স্ত্রী কোনোভাবে সচল রয়েছে। ভেতরে চাপা দীর্ঘশ্বাস আর বাইরে ব্যবসা গরম, দুটো মিলে তৃষ্ণাতম বন্ধ হয়ে আসে। ঠিক এমন সময় গোসল সেরে ভেজা জলবিন্দু ছাড়তে ছাড়তে ঘরে ঢুকে ওয়াসিস। দরজায় পা রাখতে তার শিকারী দৃষ্টি আটকে যায় অপার্থিব মোহচ্ছিন্ন বুকের গভীরে। সমস্ত নিঃশ্বাস এক লম্হায় স্তব্ধ হয়ে যায়। বিছানার ওপাশে মেঝেতে বসে শার্ট বিছিয়ে গভীর মনোযোগে ইস্ত্রি করছে তৃষ্ণা। তার অঙ্গে এক শুভ্র পোশাক, মনে হচ্ছে সদ্য ফোটা শিউলি পাপড়ি মোড়ানো এক নিঃশব্দ মূর্তি। এখন তার গলার ওড়না নেই। রক্তিম ওড়নাখানা কোমরে চারপাশে আঁটোসাঁটো করে বেঁধে রাখা। তার আধখোপায় বাঁধা চুলের কিছু অবাধ্য গোছা মৃদু হাওয়ায় উড়ছে। দুগ্ধ শুভ্র ঘাড় বেয়ে চিকন রেখা নেমে আসছে বিন্দু বিন্দু শ্বেত কোনা, যা মুক্তোর মতো চিকচিক করছে, স্বচ্ছ লাগছে। অশেষ সূক্ষ্ম গলায় এই রূপদস্যু দর্শন আরো শুকিয়ে আসে। তৃষ্ণার এই এলোমেলো সিক্ত অজান্ত ছড়িয়ে পড়া বিভ্রান্ত সৌন্দর্য সামনে নিজের দিকে এক নিষিদ্ধ শ্বাসের মতোই অনুভব করতে থাকে। তৃষ্ণা তো এসবের কিছু টের পায়নি। সে আপন মনে শার্টের ভাঁজে ইস্ত্রি চালিয়ে যাচ্ছে। তার ভুরু দুটো সামান্য কুঁচকে আসে গভীর একাগ্রতায়। ওয়াসিস নিঃশব্দে বাঘের মতো চতুর পদক্ষেপে এগিয়ে আসে তার দিকে। সোফার কাছে পৌঁছে সে কাঁধে ভেজা গামছাটা কুনসের উপর ফেলে দেয়। তারপর কুশনের আড়ালে হাত ঢুকিয়ে টেনে আনে এক ভারী কালো কুচকুচে এক আগ্নেয় অস্ত্র। তৃষ্ণা এবার ওয়াসিসকে লক্ষ্য করে। তড়িৎ হাতে ইস্ত্রির সুইচ বন্ধ করে শার্টটা ভাঁজ করতে যায় সে, কিন্তু ঠিক সেই মুহূর্তেই অতি শক্তিশালী বাহু এসে তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে। অশেষে দুই হাঁটু গেড়ে বসে তার সামনে পেছনে। তার শক্ত বাহুর লতার মতো পেঁচে ধরে তৃষ্ণার ক্ষণ কোমর।
মুখটি এগিয়ে এনে নিজের নাসিকা ডুবিয়ে দেয় তৃষ্ণার উন্মুক্ত ঘামুক্ত ঘাড়ের ভাঁজে। গভীর এক তীব্র উষ্ণতায় ঠোঁট ছুঁয়ে দেয় তৃষ্ণার ফর্সা ত্বকে। সে ত্বকে উন্মুক্ত কাঁধ, নিজের নাক এমনভাবে ঘষতে থাকে মনে হচ্ছে কোনো বহুদিনের তৃষ্ণার্ত পথিক হঠাৎ মরুভূমিতে অমৃত সন্ধান পেয়ে গেছে। ওর এই আকস্মিক আদিম স্পর্শে তৃষ্ণার সমস্ত শরীর এক নিমিষেই পাথরের মতো স্তব্ধ হয়ে যায়। তার সমস্ত চেতনা অবশ হয়ে আসে। হাতের শার্টটা খসে পড়ে যায় মেঝেতে। ওয়াসিস তার গলার মুখ ঘষে। সে তো এখন এক তীব্র নেশে বুঁদ হয়ে আছে। তার দুটো বাহুর বন্ধনে তৃষ্ণার কোমর আরো কঠিন থেকে কঠিন হিংস্রভাবে চেপে ধরে, এতটাই শক্ত যে তৃষ্ণার ফুসফুসের বাতাস নেওয়ার জন্য আকুল হয়ে ওঠে এই মুহূর্তে। তালাক চাস তাই না? আয়রাদের বউ হতে চাস তুই? এত বড় সাহস তোর! তোর যে মায়ের সামনে দাঁড়িয়ে এই কথা উচ্চারণ করেছিস, তোকে না বারণ করেছি এই বিষয়ে নিয়ে দ্বিতীয়বার মুখ না খুলতে? বেশি ডানা গজিয়েছে তোর, জানোয়ার বাচ্চা! তুই আমার সংসার থাকতে চাস না? কথা শেষ করে ওয়াসিস এক মত্তাক্রোশে তৃষ্ণার ঘাড়ে সজোরে দাঁত বসিয়ে দেয়। মনে হচ্ছে কোনো হিংস্র নরসদ্য নরখাদক মালিকানাস্থায় ক্ষত এঁকেছে। তীব্র যন্ত্রণায় তৃষ্ণার ঠোঁট দুটো কেঁপে ওঠে। অপমানে আর ক্ষোভে চোখ ফেটে আসতে চায় জল। পৈশাচিক আলিঙ্গনে মুক্ত হতে চায় তার বাহু। ওয়াসিস লোমশ দুবাহু নিজের ক্ষীণ নখ বসিয়ে খামচে ধরে। এক গোঙানি চাপা স্বরে সে বলে ওঠে, আপনি তো সবসময় বলেন আমি আপনার যোগ্য নই, তাহলে কেন আমি আপনার পায়ে পড়ে থাকবো? আপনি কি একটু শান্তিতে বাঁচতে দেবেন না আমায়? কিন্তু তৃষ্ণার এই অকুল আরতি ওয়াসিসের বাধি কমানোর তুলনায় আরো যেন বাড়িয়ে দিয়েছে। পরের মুহূর্তে তৃষ্ণার অনুভব করে তার কামিজের কাপড়ের ভেতরে শীতল কোনো সরীসৃপ হরপড়িয়ে ঢুকে আসছে। বরফ শীতল কঠিন এক ধাতব নল সজোরে তার নাভির ওপরে চাপ সৃষ্টি করেছে। তা হলো সোফা থেকে নেওয়া ওয়াসিসের সেই কলঙ্ক পিস্তল। তৃষ্ণার সারা শরীর ভয়ে শিউরে ওঠে। তার মনে হয় এই বুঝি টিকার চেপে ওয়াসিস তার বুকের স্পন্দন চিরতরে স্তব্ধ করে দেবে। ওয়াসিস এক হাতে নিজের প্রশস্ত পাথুরে বুকের সাথে পিষে মারার মতো চেপে ধরে, অন্য হাতে পিস্তল ধরে রাখে নাভির ওপর। এক হিংস্র বাঘের ন্যায় ফিসফিস করতে থাকে। শ্বাসে উঠে বলে, যদি মায়ের সামনে তালাকের কথার একবারও মুখে আনিস, তবে এই বন্দুক থেকে 5-5টা গুলি বের হবে। বুক ঝাঁঝরা করে দেবে ওই আয়রাদের, সাথে তোর নতুন ঘর বাঁধার স্বপ্নকেও। আর শেষ বুলেটটা আমি সরাসরি বিধিয়ে দেব তোর এই অবাধ্য কলিজার ভেতর। কথাটা শেষ করে ওয়াসিস তৃষ্ণার কাঁধ থেকে না ঘষতে ঘষতে উঠে আসে। তার কানে লতি পর্যন্ত এক গভীর আদিম আসক্তিতে সে তৃষ্ণার শরীরের কান বুক ভরে টেনে নেয়। কোনো অজন্ম মাফিওনের মতোই, আফিমের মতো মুখোশধারী বস্তু যেন সে। কোনো ভূমিকা ছাড়াই সরাসরি তৃষ্ণার ঠোঁটে ঠোঁট মেলে সে এক জোরপূর্বক উন্মাদ অধীরত্ব প্রতিষ্ঠা করে চুমুনে লিপ্ত হয় ওয়াসিস। তৃষ্ণার সারা শরীরে থথ করে কেঁপে ওঠে। অবিন্যস্ত সেই চুমুনের পর ওয়াসিস তার মুখটা সামান্য সরায়। তৃষ্ণার অশ্রুসিক্ত আতঙ্কিত চোখের দিকে এক দৃষ্টে তাকিয়ে থেকে শেষবারের মতো তীব্র শ্বাসে বলে ওঠে সে, তুই আমার বউ, আমার একান্ত নিজস্ব সম্পত্তি, আমার নিজস্ব মানে আমার। আর কোনো দিন অন্য কাউকে দেব না, তা মনে রাখিস। তুই শুধু আমার বউ, বুঝতে পেরেছিস? তুই শুধু আমার, একদম শুধু আমার। কথাগুলো শেষ করে ওয়াসিস আবারও তৃষ্ণার থুতনি চেপে ধরে নিজের তৃষ্ণাত্ম ক্ষিপ্ত ঠোঁট জোড়া ঠোঁটে বসিয়ে দেয়। এক অনন্ত বন্দিত্বের সিলমোহর এঁকে দেয় তার অধরে।